ভারতের কেরল থেকে ৩৯০০ কিলোমিটার দূর ভারত মহাসাগরের ঠিক মাঝখানে থাকা এই গোটা দেশটাকে ধীরে ধীরে কি দখল করে নিচ্ছে ভারত? কারণ যেভাবে গত কিছু সময় দেশটার ভেতর ভারতের গোপন সামরিক ঘাঁটি তৈরি হচ্ছে, বিলিয়নস অফ ডলারের ফান্ডিং যাচ্ছে, ভারতীয় হাতিয়ার মোতায়েন হচ্ছে, আর তার সাথে দেশটার যে ইকোনমি সেটা সম্পূর্ণ ভারতের কন্ট্রোলে আসছে, তারপর তো সন্দেহ জায়গাটা স্বাভাবিক যে সত্যিই কি ভারত এখানে বড় কোনো গেম খেলছে। কারণ এটা তো ঠিক যে কোনো দেশকে কন্ট্রোল করার জন্য তিনটে জিনিস প্রয়োজন। এক হলো দেশের ইকোনমি, দুই দেশের এনার্জি সেক্টর, আর তিন দেশটার জমিতে সেনাবাহিনী মোতায়েন। আর আশ্চর্যজনকভাবে এই তিনটে কাজ ভারত করে ফেলেছে। উদাহরণ হিসেবে দেশটার ভেতরে ভারতীয় নৌবাহিনী তাদের প্রায় ৮টার মতন গুরুত্বপূর্ণ কোস্টাল রাডার স্টেশন তৈরি করে তাকে অপারেশনাল করে দিয়েছে। এবং এই মুহূর্তে ভারতীয় রাডারগুলো এই গোটা দেশের আশেপাশে নজর রাখছে এবং সেই তথ্য কয়েক হাজার কিলোমিটার দূরে ভারতে থাকা মিলিটারি বেস থেকে কন্ট্রোল করা হচ্ছে। এবং একই সাথে দেশটার ভেতরে আমাদের একের পর এক এয়ারক্রাফট নামছে, এয়ারবেস রেডি হচ্ছে। আর শুধু তাই নয়, এই সমস্ত কিছুকে কন্ট্রোল করার জন্য আমাদের স্পেশাল অফিসারকেও পাঠানো হয়েছে, যিনি ওই দেশের প্রাইম মিনিস্টারের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হয়েছে। হ্যাঁ, ঠিকই বলছি। যেরকম আমাদের দেশে অজিত ডোভাল আছেন, যিনি অ্যাকচুয়ালি ভারতের পুরো সিকিউরিটি দেখেন, প্রাইম মিনিস্টারকে অ্যাডভাইস দেন, সেই রকমই ওই দেশেও এনএসএ আছে। এখন আপনারা নিজেরাই ভাবুন, যদি অন্য একটা দেশের অফিসারকে ভারতের এনএসএ করা হতো অজিত ডোভালের জায়গায়, তাহলে কি হবে? স্বাভাবিকভাবে সেই দেশ ভারতের সিকিউরিটিকে কন্ট্রোল করবে। প্রাইম মিনিস্টার কি সিদ্ধান্ত নেবে সেটাও ওই দেশের হাতে থাকবে। এক্স্যাক্টলি এটাই ভারত করেছে। ইন্ডিয়ান ওশানের দেশটাতে, মানে দেশটার সামরিক ক্ষমতা এখন কিন্তু ভারতের হাতে। কিন্তু ভারত এতেই থামেনি। এবারে ভারত দেশটার এনার্জি সেক্টরকেও সম্পূর্ণ দখল করছে, যার আওতায় দেশের যা গ্যাস তেল প্রয়োজন সবটাই ভারত দেবে এবং অন্য কোনো তৃতীয় দেশ এখানে ঢুকতেও পারবে না। অর্থাৎ ভারত এদের এনার্জি ফিল্ডেও টেক ওভার করে নিয়েছে। আর তারপর ইকোনমি, সেটা তো ইতিমধ্যেই ভারতের কন্ট্রোলেই রয়েছে। এবং ভারত রিসেন্টলি $680 মিলিয়ন আরও সাপোর্ট পাঠিয়েছে। অর্থাৎ দেশটার সামরিক ক্ষমতা, এনার্জি প্রয়োজন এবং ইকোনমি সবই ধীরে ধীরে ভারতের দখলে চলে এসেছে, যাকে দেখে বহু দেশের মাথা খারাপ হওয়ার জোগান। কারণ যদি ভারত এই দেশটার ওপর পুরোপুরি কন্ট্রোল করে ফেলে, তাহলে কিন্তু গোটা ভারত মহাসাগরের ওপর ভারতীয় নেভাল ফোর্সেস একা রাজত্ব করবে। আর ঠিক এই কারণে এই দেশটার ওপর ভারত ছাড়া আমেরিকা, চীনের মতন দেশেরও নজর ছিল। আর বন্ধুরা, এটাকে নিয়েই এই মুহূর্তে বিশ্বের 3 সবচেয়ে বড় মহাশক্তির মধ্যে রীতিমতো ছায়াযুদ্ধ শুরু হয়ে গেছে। এমনকি এই লড়াই এমন পর্যায়ে পৌঁছে গেছে যেখানে আমেরিকা তো ইতিমধ্যে দেশটার কয়েকটা দ্বীপে দখলও করে রেখেছে এবং কিছুতে এটা ছাড়তে চাইছেন। কারণ আমেরিকা খুব ভালোভাবেই জানে, যদি ওরা এই দ্বীপ ছেড়ে দেয় তাহলে ইমিডিয়েটলি ভারত তার ওপর কবজা করে নিতে পারে আনঅফিশিয়াল। এবং সেক্ষেত্রে ভারতকে ঠেকানো আমেরিকার পক্ষেও নেক্সট টু ইম্পসিবল হবে। যদিও এখানে ভারত আমেরিকার এই চালটা অনেক বছর আগেই বুঝে গিয়েছিল। এবং এই কারণেই আজ থেকে প্রায় 10 বছর আগে ভারত সরকার খুবই গোপনে একটা পাল্টা দান চায়, যার আওতায় আমাদের প্ল্যান সিম্পল ছিল। আমরা জোর করে আমেরিকার কবজা থেকে এই দ্বীপকে ছাড়িয়ে আনতে পারবো না। আর না ভারতের কাছে এত বড় সামরিক শক্তি রয়েছে যে ভারত থেকে এত হাজার কিলোমিটার দূরে আমেরিকার নৌবাহিনীকে ওখানে গিয়ে চ্যালেঞ্জ করবে। তাই ভারত কি করে, এই দেশটার অন্য আরেকটা দ্বীপ, যেটা আমেরিকার দখল থাকা দ্বীপ থেকে মাত্র কিছু কিলোমিটার দূরে রয়েছে, সেখানে চুপচাপ পাল্টা একটা সিক্রেট মিলিটারি বেস বানাতে শুরু করে দেয়। ব্যাস, এখন এই বেস প্রায় রেডি হয়ে গেছে এবং ধীরে ধীরে ভারতীয় ফোর্সেস, মেইনলি আমাদের নেভিকে এখানে মোতায়েন করা হচ্ছে। এতে সুবিধা কি? এতে সুবিধা হলো ভারতীয় নৌবাহিনী পার্মানেন্ট এখানে থেকে আমেরিকাকে টক্কর দেবে। কিন্তু তাও আমেরিকার ক্ষমতার সামনে এই মুহূর্তে ভারত টিকবে না
এবং ওরা ভারতকে সরাতে এখানে ইন্টারফেয়ার করবেই, তাতে তো কোনো সন্দেহ নেই। তাই ভারতের জন্য জরুরি ছিল আমেরিকাকে সাম দান দণ্ড ভেদ যে করেই হোক এখান থেকে সরানো। আর এর জন্য ভারত একটা দারুণ আইডিয়া বার করে। আমেরিকার সবচেয়ে কাছের মিত্র দেশ কোনটা? ব্রিটেন। তো ব্রিটেনকে এখানে কাজে লাগানো হয়। ভারত ব্রিটেনকে চাপ দিয়ে ফাইনালি আমেরিকাকে এই রিজিয়ন থেকে খেদানোর একটা ডিল সাইন করে নিয়েছে, যাকে নিয়ে তো লিটারেলি ডোনাল্ড ট্রাম্প ভয়ঙ্কর রেগে রয়েছে। কিন্তু তাতে কোনো ফারাক পড়বে না, ভারত এখানে দান যা মারার সেটা তো মেরে দিয়েছে। ফলে স্বাভাবিকভাবেই এখন এই সমস্ত শুনে ডেফিনেটলি আপনাদের মাথায় প্রশ্ন তো আসবে যে ভাই সত্যিই কি ভারত এইভাবে গোটা একটা দেশকেই দখলের পরিকল্পনা করছে, এবং কি আছে এই দেশটার মধ্যে যাকে পাওয়ার জন্য আমেরিকা থেকে শুরু করে চীনের মতন দেশ পাগল হয়ে রয়েছে। আর তার সাথে কিভাবে ভারত চায়না আর আমেরিকা দুজনকে এখানে ঘোল খাইয়ে চুপি সারে দেশটার ভেতর নিজেদের একটা গোপন সামরিক ঘাঁটি তৈরি করে ফেলেছে, এবং এবার কি এই মিলিটারি বেসের মদতে ভারতীয় নৌবাহিনী ভারত মহাসাগর রাজত্ব করতে পারবে? জানতে হলে আমাদের আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো বন্ধুরা, আমি এখানে যে দেশটার কথা বলছি তার নাম হলো মরিশাস। এটার সবচেয়ে বড় গুরুত্ব হলো এটার লোকেশন। যদি আপনারা খুব ভালোভাবে এর পজিশনটা দেখেন তাহলে বুঝতে পারবেন এটা ভারত মহাসাগরের এমন জায়গায় রয়েছে যা চায়না, আমেরিকা, ভারত বা যে কোনো বড় দেশের নাগালের বাইরে। কিন্তু এখানে যদি কেউ সম্পূর্ণ কন্ট্রোল নিয়ে নিজেদের মিলিটারি মোতায়েন করতে পারে তাহলে কেল্লা ফতে। এর মাধ্যমে একদিকে পুরো আফ্রিকা রিজিয়ন এবং তার সাথে ওদিকে ভারত মহাসাগরের যে ট্রেড রুট রয়েছে তার ওপরেও ডমিনেট করা সম্ভব। আর এই কারণেই তো প্রথমে ফ্রান্স, পরবর্তীতে ব্রিটিশরা এই মরিশাসকে দখল করে এখান থেকেই কিন্তু নিজেদের নেভাল ফোর্সকে ব্যবহার করত আফ্রিকা আর ভারতীয় রিজিয়নকে কন্ট্রোল করার জন্য। ফলে এই উদাহরণ থেকে বুঝতেই পারছেন যে এটা ছোট্ট কয়েকটা দ্বীপ নিয়ে তৈরি দেশ হলে এটার কাছে এত বড় ক্ষমতা রয়েছে যে এর মাধ্যমে গোটা বিশ্বে ডমিনেট করার মতন ক্ষমতা পাওয়া যাবে। তাই কেউ কিন্তু এই সুযোগটা হাতছাড়া হতে দেবে না, এবং এই কারণেই এটাকে নিয়ে ভারত, আমেরিকা আর চীনের মধ্যে তুমুল লড়াই শুরু হয়ে গেছে। এখন মুশকিল হচ্ছে, যেমনটা বললাম, এই মরিশাস আগে ব্রিটিশদের দখলে ছিল, তো ওরা দেশটাকে স্বাধীনতা দিলেও আমেরিকা একদম শেষ মুহূর্তে বড় চালাকি করে। ওরা কি করে? ওরা এই মরিশাসের একটা বড় অংশ চ্যাগোস দ্বীপপুঞ্জ নামে সেটার ওপর কবজা করে রাখে এবং সেটা ফেরত দিতে দেয়নি। এবং এখানে ব্রিটেনের মাধ্যমে ডিয়াগো গার্সিয়াতে নিজেদের সবচেয়ে শক্তিশালী মিলিটারি বেস তৈরি করে, যাতে কেউ আমেরিকাকে ভারত মহাসাগর আর আফ্রিকা রিজিয়ন চ্যালেঞ্জ করতে না পারে। এমনকি আপনারা জানলে অবাক হবেন যে আমেরিকার সবচেয়ে খতরনাক হাতিয়ার B2 বম্বার, যাকে ব্যবহার করা হয়েছিল ইরানের ভেতরে নিউক্লিয়ার ফ্যাসিলিটিকে ডিস্ট্রয় করার জন্য, সেই B2 বম্বারও এই এয়ারবেস মানে ডিয়াগো গার্সিয়াতেই লুকোনো আছে। তাই কেউ এর ধারের কাছে ঘেঁষতেও পারে না। কিন্তু আমেরিকার এই পুরো সাম্রাজ্যের পতন শুরু হয় 2015 সালের পর থেকে। কারণ এই যে মরিশাস, এর বিশেষত্ব হলো এটা আফ্রিকান দেশের মধ্যেই পড়ে। তবে যেহেতু এটা ব্রিটিশ কলোনি ছিল, তো ব্রিটিশ আমলে ইংরেজরা কী করে, ভারতীয়দের জোর করে এখানে দাস বানিয়ে নিয়ে আসে নিজেদের কাজ করানোর জন্য। আর এর চক্করে ওই সময় থেকে ভারতীয়রা পার্মানেন্ট এই দেশেই থাকতে শুরু করে। এবং আজ তো পরিস্থিতি এমন জায়গায় এসেছে যে দেশটাকে মিনি ইন্ডিয়া বলা হয়। কারণ এখানকার যে টোটাল জনসংখ্যা তার প্রায় 68% ভারতীয় অরিজিনের। এমনকি দেশটার প্রায় অর্ধেক জনসংখ্যা পুরোপুরি হিন্দু। তো স্বাভাবিকভাবে এখানে ভারতের একটা বড় ডমিনেশন রয়েছে। ব্যাস এটাকেই কাজে লাগে ভারত সরকার 2015 সাল থেকে পরিকল্পনা তৈরি করে যে এবারে আমেরিকা আর চায়নাকে খেয়ে দিয়ে ভারত এই পুরো ভারত মহাসাগরে ডমিনেট করবে। আর যা কথা তাই কাজ। ভারত বেসিক্যালি 3টে ধাপে এই গোটা দেশটার ওপর ইনফ্লুয়েন্স তৈরি করে। প্রথমত অ্যান্টি ব্রিটিশ সেন্টিমেন্টকে ট্রিগার করা হয়, যার আওতায় একটু আগেই বললাম না যে আমেরিকা আর ব্রিটেন মরিশাসকে স্বাধীনতা দিলেও জোর করে ওদের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাগোস দ্বীপপুঞ্জকে দখল করে রেখেছিল।
এবং ওখানে মার্কিন মিলিটারি বেস তৈরি করে দাদাগিরি দেখানো শুরু করে। তো ভারত সরকার খোলাখুলি এই ইস্যুতে ময়দানে নামে এবং মরিশাসের হয়ে গোটা বিশ্বে ব্রিটেনের বিরুদ্ধে লড়াই শুরু করে দেয়। এরপর দ্বিতীয় ধাপ ছিল ইকোনমি, যেখানে বেসিক্যালি এটা বললে ভুল হবে না যে পুরো দেশটায় ভারতের অনুদানে চলছে। তা সে দেশে এয়ারপোর্ট তৈরি থেকে শুরু করে রোড তৈরি হোক, এমনকি ওই রোডে চালানোর জন্য ট্রান্সপোর্ট বাস পর্যন্ত ভারত থেকে ফ্রিতেই গিয়েছে। আর তৃতীয়ত, যেহেতু দেশটার জনসংখ্যা খুবই কম, মাত্র 12 লাখ, এর থেকে বেশি জনসংখ্যা তো আমার নিজের জেলাতে রয়েছে, ফলে ওদের পক্ষে আমেরিকা, চায়নার মতন এত বড় বড় দেশকে ঠেকিয়ে এখানে টিকে থাকা মুশকিল। তো ভারত কি করে? ভারত ওদের সিকিউরিটির দায়িত্বও নিয়ে নেয়। ব্যাস, এরপরে শুরু হয় ভারতের আসল খেলা। 2015 থেকে 2025 এই 10 বছরে ভারত নিজেদের পুরো দম লাগিয়ে ফাইনালি ব্রিটেনকে বাধ্য করে যাতে ওরা মরিশাসের এই যে চ্যাগস দ্বীপপুঞ্জ সেগুলোকে খালি করে দেয়। এখন স্বাভাবিকভাবেই ওরা এটা করতে রাজি হয়নি শুরুতে, স্পেশালি আমেরিকারও তো চাপ ছিল। তো ভারত কি করে? ভারত নিজেদের সবচেয়ে বড় ব্রহ্মাস্ত্র চাল। ভারত ব্রিটেনের সামনে আনঅফিশিয়ালি একটা শর্ত রাখে যে ওরা যদি এই চ্যাগস দ্বীপপুঞ্জ না ছাড়ে তাহলে ভারত আর ব্রিটেনের মধ্যে কোনো রকম ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হবে না। এখন স্বাভাবিকভাবেই ব্রিটিশ ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে গেছে, ওদের ইকোনমি তো রিসেশনে যাওয়ার অবস্থায় পৌঁছে গেছে, দেশের ভেতরে কেওয়াস চলছে এবং সবচেয়ে বড় মুশকিল, ডলারাইজেশনের চক্করে আমেরিকা তো আগের মতন আনলিমিটেড ফ্রি ডলার দেওয়া বন্ধ করে দিয়েছে। এখন এমন অবস্থায় ব্রিটেনের কাছে একটাই রাস্তা ছিল এর থেকে বাঁচা, আর তা হলো ভারতের মার্কেট। ব্যাস, শেষ মুহূর্তে ব্রিটেনের সরকার ভারতের সামনে ঝুঁকতে বাধ্য হয় আর মরিশাসের সাথে এই চ্যাগস দ্বীপপুঞ্জকে নিয়ে চুক্তিও করে ফেলে, যার আওতায় ওরা এই দ্বীপপুঞ্জ মরিশাসকে ফিরিয়ে দেয়। যদিও এখানে একটা টুইস্ট আছে। টুইস্ট হলো এই সমস্ত দ্বীপপুঞ্জ ব্রিটেন খাতায় কলমে মরিশাসকে ফিরিয়ে দিয়েছে, কিন্তু এখানে যে ডিয়াগো গার্সিয়া, যেখানে আমেরিকার ব্রিটেনের মিলিটারি বেস রয়েছে, সেখানে এখনও ওরা সরেনি আর ওরা কিছু বছর এই মিলিটারি বেস চালাবে। কিন্তু অফিশিয়ালি এই পুরো এলাকা এখন মরিশাসের দখলে। ফলে এই চুক্তি হতেই আমেরিকা তো ক্ষেপে আগুন। ট্রাম্প তো সরাসরি জানিয়ে দিয়েছিল যে ব্রিটেন এখানে বিরাট বড় একটা স্টুপিড দেশের মতন কাজ করেছে, কারণ স্বাভাবিকভাবে আমেরিকা খুব ভালোভাবে জানে এটাই ভারতের মরিশাসে আনঅফিশিয়াল টেক ওভার করার শুরু ছিল। আর যে মুহূর্তে ভারত এন্ট্রি নেবে, আজ না হোক কাল আমেরিকাকে ডিয়াগো গার্সিয়া ছাড়তেই হবে। আর ফাইনালি সেটাই এখন বাস্তব রূপ নিচ্ছে। কিভাবে? খুব মন দিয়ে শুনবেন যে কিভাবে ধাপে ধাপে ভারত এখানে সম্পূর্ণ কন্ট্রোল নিচ্ছে। তো প্রথমেই যেমনটা বললাম, মরিশাসের পুরো ইকোনমি ভারত চালাচ্ছে, কারণ ওদের নিজস্ব সিকিউরিটি দেখার মতন ক্ষমতাও আপাতত নেই। তো এর জন্য ভারত মরিশাসকে বুঝিয়ে বাজিয়ে রাজি করায় যে আমরা মরিশাসে এই সমস্ত হারানো জমি ফিরিয়ে আনবো এবং মরিশাসের সুরক্ষাও দেব, কিন্তু তার জন্য আমাদের সেনাবাহিনীকে এখানে মোতায়েন করতে হবে। কারণ স্বাভাবিকভাবে 4000 কিলোমিটার দূর থেকে ভারতের পক্ষে মরিশাসকে প্রোটেক্ট করা অসম্ভব ব্যাপার ছিল। যার দরুন মরিশাসের আরেকটা দ্বীপ আগালাগা আইল্যান্ড, সেটা ভারতের হাতে তুলে দেয় মরিশাস। যদি এটা অফিশিয়ালি হয়নি, অফিশিয়ালি মরিশাস আর ভারত দুজনেই বলে এখানে কোনো রকম মিলিটারি বেস তৈরির জন্য চুক্তি করা হয়নি। কিন্তু 2023 সালে আফ্রিকার মিডিয়াতে একটা রিপোর্ট আসে, যেখানে দাবি করা হয় চীনকে কাউন্টার করতে ভারত নাকি মরিশাসে মিলিটারি বেস তৈরি করছে। যদিও তখনও ভারত এটা স্বীকার করেনি। তবে এর ঠিক পরের বছর 2024 সালে আল জাজিরা একটা ইনভেস্টিগেশনে কিছু গোপন তথ্য ফাঁস করে, যার আওতায় ভারত সরকার লুকিয়ে এখানে নাকি নিজেদের মিলিটারি বেস তৈরি করে ফেলেছে এবং প্রমাণ হিসেবে ওরা এই স্যাটেলাইট ইমেজ আর কিছু চুক্তির ডেটা দেয়। এবং এই ডেটা অনুযায়ী 2018 থেকে 19 সালে ভারতের বিদেশ মন্ত্রণালয় প্রায় $250 মিলিয়ন চুক্তি করে এক ভারতীয় কোম্পানি এফকনের সাথে। এবং এই চুক্তির পরে কোম্পানিটা প্রায় 2 বছরে 12টার বেশি বড় বড় জাহাজ ভর্তি করে কার্গো পাঠায় ভারতীয় পোর্ট থেকে এই আগালাগা দ্বীপে। এবং তারপর এই স্যাটেলাইট ইমেজ
প্রমাণ হিসেবে দেয় যে দেখুন 2019 সালে ভারত আসার আগে এই দ্বীপ তো পুরোপুরি খালি পড়েছিল, কিন্তু মাত্র 1 বছরের মধ্যে এখানে বড় বড় রানওয়ে তৈরি হয়ে যায়, যেগুলো এতটাই বড় ছিল আর শক্তিশালী ছিল যাতে ভারতের P-8 মতন এয়ারক্রাফট এবং C-17 গ্লোবমাস্টারও ল্যান্ড করতে পারবে। এইভাবেই তৈরি করা হয়েছে। এছাড়াও এখানে যে জেটি তৈরি করা হয়েছে সেখানে বড় বড় যুদ্ধজাহাজও থামতে পারবে, এবং তার সাথে এই দ্বীপটায় আন্ডারগ্রাউন্ড কনস্ট্রাকশন এবং রাডারও মোতায়েন করা হয়েছে। অর্থাৎ স্বাভাবিকভাবেই এই সমস্ত কিছু মিলালে এটা পরিষ্কার যে এখানে ভারত সিক্রেটলি মিলিটারি বেস তৈরি করছে। আর এটাকে তো পরবর্তীতে সত্যি প্রমাণ করে খোদ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, যখন উনি আগলাগা আইল্যান্ডে গিয়ে সত্যি করেই $192 মিলিয়ন তৈরি এই 3টে মিলিটারি রানওয়ে এবং একটা স্ট্র্যাটেজিক জেটিরও উদ্ঘাটন করে আসে। এরপর আরও কিছু রিপোর্ট আসে যা সাফ করে দেয় যে ভারত ধীরে ধীরে এখানে নিজেদের পজিশনকে মজবুত করছে, যার আওতায় ভারত সরকার মরিশাসের মেনল্যান্ড এবং আশেপাশের দ্বীপগুলোতে 8টা ভারতীয় কোস্টাল রাডার স্টেশন এবং অটোমেটিক আইডেন্টিফিকেশান সিস্টেমকেও মোতায়েন করেছে, যাতে গোটা রিজিয়নের ওপর ভারতীয় নৌবাহিনীর 24 ঘন্টা নজর থাকে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, এই সমস্ত ভারতীয় রাডার থেকে যে তথ্য পাওয়া যায় সেগুলো সরাসরি ভারতের গুরুগ্রামে অবস্থিত ইনফরমেশন ফিউশন সেন্টারে লাইভ পৌঁছে যাবে। মানে সহজ ভাষায় বললে মরিশাস থেকে 4000 কিলোমিটার দূরে বসে ভারত এই পুরো এলাকার ওপর নজর রাখছে। আর হ্যাঁ, আরেকটা বিষয় জানিয়ে রাখি, এখানে শুধুমাত্র মরিশাস নয়, মালদ্বীপ, শ্রীলঙ্কা, সেসেলস সব জায়গায় কিন্তু ভারত প্ল্যান করছে নিজেদের এই সমস্ত রাডারকে মোতায়েন করার জন্য। যাই হোক, এখন মেন মুদ্রা হলো এই দুটো ঘটনা থেকে এটুকু তো বুঝতে পারলেন যে ভারতীয় ফোর্সেস কীভাবে মরিশাসে নিজেদের কন্ট্রোল বাড়াচ্ছে, কিন্তু এতে পুরোপুরি ভারত এই রিজনে ডমিনেট করতে পারবে না। এই রিজনে ডমিনেট করতে হলে আমাদের মরিশাসের ওপর আরও বেশি কন্ট্রোল চায়, যার আওতায় এরপর ভারত ব্রিটেনকে চাপ দিয়ে চ্যাগস দ্বীপপুঞ্জকে ফেরানোর যে চুক্তি সেটা করতে বাধ্য করা। আর তারপরেই শুরু হয় এই প্ল্যানের দ্বিতীয় ধাপ। এই চুক্তি হতে না হতে মরিশাসের প্রাইম মিনিস্টার নবীন রামগুলাম ভারতে ছুটে আসে এবং সেখানে এসে ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর সাথে বেশ কিছু চুক্তি করে। আর এই সমস্ত চুক্তির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, যেহেতু মরিশাস তাদের জমি ফেরত পাচ্ছে ব্রিটেন থেকে, তা আবার ভারতের জন্য, তাই ওরা এর বিনিময়ে ভারতকে ধন্যবাদ দেয়। কিন্তু তার সাথেই মরিশাসের কাছে এই গোটা এলাকা পাহারা দেওয়ার মতন যেহেতু কোনো ক্ষমতা নেই, তাই ওরা কি করে, এতেও সরাসরি ভারতের কাছ থেকে সাহায্য চায়, আর ভারত এতে সাহায্য করতেও রাজি হয়। যার আওতায় এই চুক্তি অনুযায়ী এখানে ভারত মরিশাসকে $680 মিলিয়ন একটা প্যাকেজ ধরিয়ে দেয়, যাতে মরিশাসের পুরো ডিমান্ড মেটানো যায়। এছাড়াও এখানে এই চুক্তিও স্বাক্ষর হয় যে মরিশাসের সমস্ত এরিয়াকে পাহারা দেওয়া এবং তাকে প্রোটেক্ট করার দায়িত্ব থাকবে ভারতীয় কোস্টগার্ড এবং নৌবাহিনীর ওপর। অর্থাৎ একদিকে আমাদের মিলিটারি বেস তৈরি হলো, উল্টো দিকে মরিশাসের সরকার তাদের পুরো সিকিউরিটি ভারতীয় নৌবাহিনীর হাতে তুলে দেয়। কিন্তু যেমনটা একটু আগেই বললাম, আমাদের ফোর্সেস কেবলমাত্র ওখানে গিয়ে পাহারা দিলেই তো হবে না, আমাদের চাই ফুল অ্যাক্সেস। তো এর আওতায় ভারত পুরনো একটা চুক্তিকে রিভাইভ করে, আর এটাই সবচেয়ে ইন্টারেস্টিং ছিল, কারণ এই চুক্তির আওতায় মরিশাসের প্রাইম মিনিস্টারকে দেশের সিকিউরিটি রিলেটেড সাপোর্ট দেওয়ার জন্য যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মানে NS পদ থাকে, সেখানে আর কোনো মরিশাসের অফিসার থাকবে না, বরং তার জায়গায় ভারত নিজেদের অফিসারকে ওখানে পাঠাবে যারা মরিশাসের প্রাইম মিনিস্টারকে সমস্ত সহযোগিতা করবে। মানে সহজ করে বললে, আমাদের দেশে যেমন NS অজিত ডোভাল আছেন, সেম মালদ্বীপেও থাকবে, কিন্তু তফাৎ একটাই, সেখানে ভারতের নিযুক্ত করা অফিসার থাকবে। অর্থাৎ ইনডাইরেক্টলি ভারতই সিদ্ধান্ত নেবে মরিশাসের হয়ে। এবং এর জন্য এবারে আমাদের ex-ITBPর চিফকে ওখানে পাঠানো হয়েছে, যিনি এখন মরিশাসের NS পদে নিয়োগ হয়েছে। মানে অসাধারণ। এবং এছাড়াও মরিশাসকে $100 মিলিয়ন লাইন অফ ক্রেডিটও দেওয়া হয়েছে, যার আওতায় একটা ডনিয়ার এয়ারক্রাফট, একটা ধ্রুব হেলিকপ্টার এবং তার সাথে সমুদ্রে নজরদারি চালানোর জন্য
$58 মিলিয়ন অতিরিক্ত দুটো পেট্রোল ভেসেলও ডেলিভারি করা হয়েছে। অর্থাৎ এর থেকে পরিষ্কার যে মরিশাসের পুরো সিকিউরিটি টপ টু বটম ভারতের কন্ট্রোলে চলে এসেছে। কিন্তু ভিডিওর শুরুতেই বলেছি, একটা দেশকে কন্ট্রোল করতে হলে 3টে জায়গায় কন্ট্রোল চায়, তো ডিফেন্স তার মধ্যে একটা ছিল। এরপর ভারতের নেক্সট টার্গেট ছিল মরিশাসের এনার্জি সেক্টরকে কন্ট্রোলে নেওয়া, কারণ বিশ্বের যে কোনো দেশের জন্য তাদের এনার্জি সেক্টর ততটাই গুরুত্বপূর্ণ যতটা ডিফেন্স বা ইকোনমি। কারণ আপনারা নিজেরাই জাস্ট কল্পনা করুন, রাতারাতি যদি আমাদের দেশে মানে ভারতে পুরো অয়েল সাপ্লাই, ইলেকট্রিসিটি সাপ্লাই এগুলো বন্ধ হয়ে যায়, তাহলে কি হবে? আমাদের কাছে ব্রহ্মস থাক বা ব্যালিস্টিক মিসাইল, বিনা এনার্জি সাপ্লাই গোটা দেশ এক প্রকার থেমে যাবে। ঠিক একইভাবে তাই ভারতের জন্যও খুবই জরুরি ছিল মরিশাসে পুরো কন্ট্রোল করতে হলে ওদের এনার্জি সেক্টরকে নিজেদের হাতের মুঠোয় আনা। আর যা কথা তাই কাজ। গত 20 তারিখে ভারত মরিশাসের সাথে একটা ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করে, যার আওতায় আগামী 50 বছরে ওদের যা পেট্রোলিয়াম প্রোডাক্ট মানে পেট্রোল, ডিজেল, বিমান চালানোর জন্য অ্যাভিয়েশন ফিউল চায়, সবটাই ভারত থেকে আসবে। অর্থাৎ এক কথায় বললে মরিশাসে 100% তেলের কন্ট্রোল এখন ভারতের হাতে এসেছে। না ওরা রাশিয়া থেকে তেল কিনবে, না চায়না থেকে, না আমেরিকা থেকে, আর না মিডল ইস্টের কোনো দেশ থেকে। আর শুধু তাই নয়, এর সাথে তো $25 মিলিয়ন আরও একটা চুক্তি হয়েছে, যার আওতায় ভারত মরিশাসের পোর্ট লুইসে বাংকার মেরিন ফিউল স্টোরেজও তৈরি করছে। এটা কি জিনিস? তো বেসিক্যালি এখানে জাহাজের জন্য ফিউল রাখা হবে এবং রিপোর্ট বলছে এখানে 27 থেকে 28 হাজার মেট্রিক টন ফিউল রাখা সম্ভব। আর এটাই সবচেয়ে বড় গেম চেঞ্জার। কীভাবে? এই ফেসিলিটি ব্যবহার করে না কেবল মরিশাসের প্রয়োজনীয় জাহাজের জন্য একটা ফিউল স্টেশন তৈরি হলো, বরং এটা ডুয়েল পারপাসেও কাজে আসবে। এখান থেকে আমাদের নৌবাহিনীর জাহাজেও ফিউল ভরা যাবে। আবার যেহেতু এটা ভারত মহাসাগরের মাঝখানে রয়েছে, তো এই রুটে বাকি জাহাজও এটাকে ব্যবহার করতে পারবে রিফিউলিংয়ের জন্য। এর ফলে একে তো ভারতের তেল বিক্রি করে ফায়দা হচ্ছে, এর সাথেই মরিশাসের ফিউল সেক্টরে ভারতের সম্পূর্ণ কন্ট্রোল চলে এলো। এবং সবচেয়ে বেস্ট পার্ট, ভারতীয় নৌবাহিনীর জন্য ওখানে লোকালে একটা ফিউল স্টেশনও তৈরি হয়ে গেল। তবে ভারত এখানেই থামে। এটা ছাড়াও মরিশাসের অল্টারনেটিভ যে সমস্ত এনার্জি সেক্টর রয়েছে, স্পেশালি গ্রিন এনার্জি, তাও কিন্তু ভারতের কন্ট্রোলে আনা হচ্ছে। উদাহরণ হিসেবে ভারত মরিশাসের জন্য গ্রিন এনার্জি প্রজেক্ট শুরু করেছে, যার আওতায় ভারতের এনটিপিসি মরিশাসে 17 মেগাওয়াটের একটা ভাসমান সোলার প্রজেক্ট তৈরি করছে, যাতে ফসিল ফিউল ছাড়াও মরিশাস গ্রিন এনার্জিতে শিফট হতে পারে। এবং তার সাথেই ভারতের যে গ্লোবাল বায়োফিউল অ্যালায়েন্স রয়েছে সেখানেও মরিশাস যোগ দিয়েছে। এর ফলে ওদের বায়োফিউল তৈরির জন্য চায়না বা আমেরিকার কাছে যেতে হবে না। অর্থাৎ এর থেকে স্পষ্ট যে ডিফেন্স আর সিকিউরিটির পর মরিশাসের পুরো এনার্জি সেক্টরে ভারতের হাতের মুঠোয় চলে এসেছে। এবারে রয়েছে তৃতীয় ধাপ, দেশের ওভারঅল ইকোনমি আর ইনফ্রাস্ট্রাকচারকে কন্ট্রোল করা। আর এখানেও কিন্তু অসাধারণ কাজ হয়েছে। গত বছর সেপ্টেম্বর ভারত সরকার মরিশাসের জন্য $680 মিলিয়ন প্যাকেজ ঘোষণা করে, যার আওতায় মরিশাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিমানবন্দর নতুন এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেম তৈরি করা হচ্ছে, পোর্ট লুইস বন্দরকে নতুন করে রিডেভেলপমেন্ট করা হচ্ছে এবং তার সাথে মরিশাসের M4 মোটরওয়ে, যেটা দেশটার উত্তর পূর্ব আর দক্ষিণ অংশকে হাইওয়ের মাধ্যমে জুড়ে দেবে, এই রকম টোটাল 10টা ডেভেলপমেন্টের প্রজেক্ট চালানো হচ্ছে। আর বন্ধুরা, শুধুমাত্র পোর্ট বা রোড ডেভেলপমেন্ট নয়, এছাড়া আরও $275 মিলিয়ন সাহায্যে মরিশাসের প্রথম মেট্রোর লাইনও তৈরি করা হচ্ছে, যাতে 19টা স্টেশন হবে এবং টোটাল 26 কিলোমিটার লম্বা রুট হবে। অর্থাৎ পোর্ট, রোড, এয়ারপোর্ট সবই ভারতের তৈরি। এমনকি দেশটার সুপ্রিম কোর্ট, সরকারি সিভিল সার্ভিসের ট্রেনিং সেন্টার, এগুলোও ভারতীয় টাকায় তৈরি হয়েছে। আর ভারত যে রাস্তা তৈরি করে দিচ্ছে ওখানে, সেখানে চালানোর জন্য বাসও তো লাগবে। তার জন্যও প্রায় 100টা ইলেকট্রিক বাসও ভারত পুরো চার্জিং স্টেশন সহ গিফট করেছে মরিশাসকে। মানে সত্যি বলতে দেশটার পুরো ইন্টারনাল ইনফ্রাস্ট্রাকচার অ্যাকচুয়ালি ভারতের টাকায় এবং ভারতই তৈরি করে দিয়েছে।
ওদিকে আবার যদি স্পেস সেক্টরের কথা বলি, সেখানেও কিন্তু ভারত চায়নাকে ঢুকতে দেয়নি। তার জায়গায় ভারতের ইসরো মরিশাসকে সাহায্য করছে ওদের প্রথম স্যাটেলাইট মহাকাশে পাঠানোর জন্য। এরপর বাকি রইল কারেন্সি আর ট্রেড। তো এটাকেও ভারত ছাড়েন। দুই দেশের মধ্যে তো ইতিমধ্যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়েই রয়েছে, যাতে পুরো মরিশাসের বাজার ভারতের হবে এবং সেম ওদের ক্ষেত্রে ওরাও অবাধে রপ্তানি করতে পারবে ভারতের ভেতরে। আর শুধু তাই নয়, এখানে যে দুই দেশের মধ্যে ট্রেড হবে, এই ট্রেডের জন্য আমেরিকার ডলারকে সরিয়ে তার জায়গায় লোকাল কারেন্সি মানে ভারতীয় রুপিকে ইন্ট্রোডিউস করা হয়েছে, যাতে আমেরিকার কোনো রূপ ডমিনেন্স তৈরি হতে না পারে। আর এই ট্রেড এবং দুই দেশের মধ্যে পেমেন্টকে আরও সহজ করতে মরিশাস তো এখন ভারতের ইউপিআই পেমেন্ট সিস্টেমেও যোগ দিচ্ছে। অর্থাৎ ওভারঅল মরিশাসের পুরো ইকোনমি ভারতের ওপর ডিপেন্ড হয়ে পড়েছে। যদিও ওদের টপ ট্রেডিং পার্টনারের লিস্ট চীন এখনও টপে আছে আমদানিতে, কিন্তু সেটাও শেষ হয়ে যাবে আগামী কিছু মাস। এখন এই সমস্ত কিছুকে যদি আমরা পরপর সাজাই, তাহলে বিষয়টা কিছুটা এই রকম দাঁড়াচ্ছে যে মরিশাসের গোটা দেশকে প্রোটেকশন দেওয়া, তাদের পুরো সিকিউরিটি দেখা এবং এই সিকিউরিটির জন্য যে সিদ্ধান্ত নেবে দেশের প্রাইম মিনিস্টার, তার অ্যাডভাইজারও ভারতীয় অফিসার হবে এবং দেশটার গুরুত্বপূর্ণ দ্বীপে ভারতীয় রাডার মোতায়েন হয়ে গেছে, নৌবাহিনীর জন্য ফিউল স্টোরেজ রেডি হয়ে গেছে এবং ফাইনালি এখন তো মিলিটারি বেসও রেডি। অর্থাৎ এখানে স্পষ্ট যে সামরিকভাবে মরিশাস পুরো ভারতের কন্ট্রোলে চলে এসেছে এবং আমেরিকা বা ব্রিটেনের যে ডমিনেন্স ছিল চ্যাগোস দ্বীপে, সেটাও ভারত প্রায় খতম করে দিয়েছে। হ্যাঁ, এখনও ডিয়াগো গার্সিয়াতে আমেরিকার মিলিটারি বেস আছে, কিন্তু সেটাও ভবিষ্যতে ভারতের হাতেই আসবে যে মুহূর্তে আমেরিকার ডলার কোল্যাপস করবে। আর যদি আপনারা খবর রাখেন, তাহলে ইতিমধ্যে মার্কিন ট্রেজারি বন্ডের অবস্থা খুবই শোচনীয়। আর তাছাড়া যে কোনো দেশের ডিফেন্স এবং সিকিউরিটি ছাড়া দেশের ইকোনমি আর এনার্জি সেক্টর এই দুটোই জরুরি ছিল। তো সেখানেও অলরেডি ভারত নিজেদের কন্ট্রোল নিয়ে এসেছে। অর্থাৎ এটা বললে ভুল হবে না যে আনঅফিশিয়ালি মরিশাস ভারতের একটা অংশ হয়ে রয়েছে। কিন্তু এখন আপনারা কাউন্টার প্রশ্নও করতে পারেন যে ভাই, কাল যদি চায়না বা আমেরিকা নতুন করে ভারতকে কাউন্টার করতে মরিশাসে ফান্ডিং করে মালদ্বীপের মতন সিচুয়েশান তৈরি করে, তখন ভারত কী করবে? ওয়েল, সে চিন্তা নেই। মালদ্বীপের মৈজু এত লাফালাফি করে কী লাভ হলো? সেই তো ভারতের পায়ে সারেন্ডার করে দিল। সেম মরিশাসেও হবে। কিন্তু মরিশাসে আমাদের জন্য সুবিধা হলো ওটা ইসলামিক দেশ নয় মালদ্বীপের মতন। এখানকার যে 70% পপুলেশন তারা ভারতীয় অরিজিনের, উপরন্তু অর্ধেক তো হিন্দু। ফলে ওখানে ভারত বিরোধী কোনো রকম সেন্টিমেন্ট ট্রিগার করা অসম্ভব ব্যাপার। এই জন্যই ওটাকে মিনি ভারত বলে। অর্থাৎ ফাইনালি এত বছর পর ভারত গোটা ইন্ডিয়ান ওশান রিজনের ডমিনেট করার জন্য একটা ব্রহ্মাস্ত্র পেয়ে গেছে, যে ব্রহ্মাস্ত্রের দমে একসময় আমেরিকা আর তার আগে ব্রিটিশরা এই রিজনের ক্ষমতা দখল করেছিল। আর এই কারণেই কিন্তু আমেরিকা মারাত্মক চোটে আছে, কিন্তু ওদের কাছেও রাস্তা নেই। এই রিজনের ক্ষমতা ভারতকে হ্যান্ডওভার করতেই হবে। আর বাকি রইল চায়না। এর কাউন্টারে চীনের কাছে বিশেষ কিছু নেই। জিবুতিতে একটা বেস আছে, কিন্তু সেটা বেশি দিন থাকবে না। ওখানে ইতিমধ্যে ফ্রান্স, আমেরিকা সকলেই মজুদ আছে। আর জিবুতির সাথে মরিশাসের কোনো তুলনা হয় না। মরিশাসকে কাউন্টার করতে হলে এর আশেপাশে কোনো মিলিটারি বেস চায়, যেটা চীনের নাগালের বাইরে। তাই ভারতের এই ব্রিলিয়ান্ট অ্যাকশান নিয়ে আপনাদের কী মতামত নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।